একজন প্রত্যক্ষদর্শী দেখে সেই আনুষঙ্গিক বিষয় বর্ণনা দিলেন। চলুন সর্বপ্রথমে আমরা সেই প্রত্যক্ষদর্শী যিনি দেখেছেন তার মুখ থেকে আমরা শুনে নেই। আমি হলাম কষাই কাজ করি। দ্বিতীয়ত যদি কাজ না থাকে আমি এখান থেকে অটো নিয়ে চালাই। তো যে আসামিটা ছিল, আসামিটা আনছে মনির মিয়া, আর এখানে জায়গাও দিছে মনির মিয়া, আর এই বাসার কেয়ারটেকারও মনির মিয়া। তো ওই আসে শুক্রবার মঙ্গলবার দিন আমি সকালে 8:30 বাজে এখানে আসছি পরে আমাদের আরো 2-3টা ড্রাইভার আসছে। গ্যারেজ খুলে নেই আমরা কিভাবে গাড়ি বের করবো তার জন্য আমরা গল্প করতেছি। তো যেই পিচাসটা যে মার্ডার করছে ওরে দেখলাম এই বাসা থেকে গ্যারেজে দৌড়াদৌড়ি করতেছে বারবার। কেন দৌড়াদৌড়ি করতেছে? ওর গ্যারেজও দৌড়াইতেই পারে, স্বাভাবিক। তারপর আমরা আসলাম, যেহেতু ওর সাথে কথাবার্তা বলি আমরা। আয়সা বললাম কি হয়েছে ভাই দৌড়াদৌড়ি? তো আয়সা দেখলাম সে এতটুকু একটা ছুরি গ্যান্ডিং মেশিন দিয়ে তো এই গ্যারেজের ভিতরে ঘষতেছে, মানে একদম চকচকে সাদা করে ফেলছে ছুরিটাকে। মানে এরকম পরিমাণে ধার দিছে, মানে ওটা কার আঙ্গুলে লাগলেও পড়ে যায়। তো যাই হয়েছে 9টা 7 মিনিটের ভিতরে সে কি করলো, গ্যারেজ থেকে এইভাবে লুকায় কি জানি বাড়ির উপরে চলে গেল। তো চলে গেল, 9টা 10 বেজে গেল। 2-3 মিনিটের ভিতরে কাহিনীটা। 9টা 10 আমরা এখানে বসে রয়েছি, আমাদের মহাজন আসে না, গাড়ি কিভাবে নিব। তো আমরা বসে থাকতে 9:45 বাজে তখন যেই বাচ্চার মা খোঁজাখুঁজি করতেছে, আমাদের নিচে এসে জিজ্ঞেস করছে আপনার ভাস্তি কি এখানে গেছে? বললাম না, আপাতত নিচে নামে না, ও তো উপরেই থাকে। তো যেই জায়গায় মার্ডার করা হয়েছে বাচ্চাটাকে, পাশের ফ্লাইটে, ওই ফ্লাইটে বাচ্চাটাকে যখন না হয়েছে তখন একটা জুতা ভুলবশত আমাদের রিজিক, ওই বাচ্চাটার লাশ ছিল বিদায়, আমরা তার মা বাবা ছিলাম বিদায়, মানে হক হালালি, তার জন্য আমরা ওই জুতাটা মানে আল্লাহর উসিলায় বাইরে পড়ে গেছে। তো বাচ্চার মা খুঁজতে খুঁজতে দেখলো কি একটা জুতা ওই দুয়ারের বাইরে পড়ে রয়েছে। বাচ্চার মা ভাবলো পাশের ফ্লাইটে যেতেই পারে, স্কুলে যাবে না, তার জন্য বাহানা দিয়ে। তো ভাইয়া ও ফ্লাইটটার ভিতরে টোকাটুকি করছে বাচ্চার মা প্রায় 20 মিনিট টোকাটুকি করার পরে কোনো সারা নাই, শব্দ নাই, ভিতর থেকে লাগানো। তো বাচ্চার মা আমাদের নিচে এসে 3-4 জনকে ডাক দিল পরে আমরা সাপাল নিয়ে মনির মিয়ার আরেকটা এই যে ম্যানেজার রাখছে ওইটাকে নিয়ে আমরা সাপাল নিয়ে উপরে গেলাম। উপরে গিয়ে আমরা দরজাটা ভাঙার চেষ্টা করলাম। আমরা দরজাটা এক পর্যায়ে ভাঙতে পারলাম না, 2-3টা সিটকারি লাগানো ছিল। তো আমরা যতটুকু হোক এতখানি একটা বগলা করছি। বগলা করার পরে আমরা যখন ভিতর দিকে এক এক করে তাকালাম তখন শুধু রক্ত আর পানিগুলো ভাসতেছিল। মানে এটা ডাইনিং রুমের ভিতরে, মানে কল সব ছাইড়ে দিছিল, তো মানে রক্তর কোনো চিহ্ন রাখার মানে চিন্তা ভাবনা ছিল না। তো রক্ত লাস্টে আমরা যখন ঢুকলাম দরজাটা খোলার পরে তারও 7-8 মিনিট পরে খুলছে, আমরা ওখান থেকে গ্যান্ডিংয়ের আওয়াজ পেয়েছি রুমের ভিতর থেকে। তো গ্যান্ডিংয়ের আওয়াজটা এই কারণেই পেয়েছি, রুমের ভিতর অন্য কোনো কাজ হয় নাই, হয়েছে শুধু গ্রিলটা কেটে আসামিটা পলায় যাবে, তারপরে আসামির স্ত্রী গেটটা খুলবে। এই হচ্ছে তাদের পরিকল্পনা। আর তাদের দ্বিতীয় পরিকল্পনা ছিল গ্যারেজ থেকে তারা ব্যাটারির বাক্স নিয়ে গেছে 4টা। ব্যাটারির বাক্সতে আমাদের বাচ্চা তো ছোট, আমাদের 8 বছরের 7 বছরের রাইসা কত বড় হতে পারে, ছোট একটা বাচ্চা, তারে যদি 3 পিস করে ওই 3টা বাক্সের ভিতরে ভরে নিতে পারবে। সে কি করছে, আমাদের বাচ্চার মাথাটাই সমানে কেটে পানির ভিতরে না হলো 100 চুপ দিছে। কারণ এই কারণে চুপটা দিছে সে, যে আমাদের বাচ্চার রক্তটা মাথা থেকে যেটা ঝরতেছে সেই রক্তটার চিহ্নটা বাক্সতে যদি নেয়, বাক্সতে ভিজে রক্তটা পড়বে এবং কি বাক্সটা ছিঁড়ে যাবে। তার জন্য সে অনেকবার মাথাটা ধুয়ে ওই মাথাটা আরেকটা বালতির ভিতরে নিয়ে রাখছে। আপনারা মিডিয়া ভাইরা হয়তো দেখছেন, রক্তটা একেবারে হালকা দেখা যাচ্ছে। হালকা দেখা যাওয়ার কারণ হলো ওই যে তাকে যে চুবাইছে মাথাটা রক্তটা পরিষ্কার করার জন্য, তো পরিষ্কার যতটুকু করতে পারছো তারা হুড়ের ভিতরে করছে। তারপরে আমাদের বাচ্চার এখান থেকে একটা টুকরা করছে, তারপরে এখান থেকে একটা টুকরা করছে, তারপরে আমাদের বাচ্চা হত্যা করা ছিল, তো হয়তো আপনারা মিডিয়া ভাইরা দেখেন নাই। আমাদের বাচ্চার এখান থেকে ভাড়া হয়েছে, আরেকটা জঘন্য কাজ করা হয়েছে আমাদের বাচ্চার সাথে। এখানে যদি বলা হয় তাহলে আপনারা মিডিয়ারাও ভালো থাকবেন না পাবলিকের উত্তেজনায়, কিন্তু সেটা বললাম না আমরা। কিন্তু আমরা একটাই বিচার চাই প্রধানমন্ত্রীর কাছে, যদি ওর বিচারটাই আমরা 48 ঘন্টা আনলিমিটেড দিছিলাম, 24 ঘন্টা নিয়ে আসছি। এই 24 ঘন্টার ভিতরে আমাদের জনগণের সামনে ওর ফাঁসি চাই, ওর আর ওর স্ত্রী। আমরা এটা ছাড়া আর কোনো আন্দোলন, কোনো উশৃঙ্খলা কিচ্ছু করবো না আমরা এই ভাইয়ের নিজ মুখে শুনলাম সেই মর্মান্তিক বর্ণনাগুলো। এখন একটা মানুষকে যখন এত টুকরো টুকরো করা হয়, এমনকি ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করে শেষ করে দেওয়া হয়, শুধু তাই না গলাটাকে পর্যন্ত তারা আলাদা করে দিল। এমনকি আমরা বর্ণনায় শুনতে পেলাম যে তার 2 পাশ থেকে আলাদা করে টুকরা করে হয়েছে। এমনকি কোনো মানুষ কি পারে, যে মানুষত্ব রাখে সে কি কোনো পারে একটা মানুষকে এভাবে কাটতে? শুধু তাই না, এমনকি এই ভাইয়ের মুখে আমরা নিজে শুনলাম যে তার সাথে আরও কি আচরণ করা হয়েছে। যদি এগুলো বর্ণনা দিতে যাই তাহলে
পরিস্থিতি উশৃঙ্খল হতে পারে, সেই জন্য তিনি বললেনও না। সম্মানিত দর্শক, একজন মানুষ কিভাবে পারে আরেকজন মানুষকে এইভাবে হত্যা করতে? কেননা সেই মানুষটি তখন আর মানুষ থাকে না। এজন্য আপনার সন্তান, আমার সন্তান, আপনার বোন, আমার বোন, আমাদের শিশুগুলোকে নিরাপত্তার দায়িত্ব আজকে কে নেবে? তবে বাংলাদেশে অনেকের মুখে আজকে এই বুলি উড়াচ্ছেন এবং এই কথা বলছেন, যদিও এই কথাটুকু কতটুকু বাস্তবতা এবং কতটুকু যথাযথ অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। সেই কথাটি হলো এই, অনেক মানুষ ইতিমধ্যে বলে ফেলছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ধর্ষকদের ফাঁসি দিতে, নির্মমভাবে এদেরকে হত্যা করতে এইটা তাকে বাধা দেয় কিসে? তাহলে তিনি কি ধর্ষকদের পক্ষে নাকি আমাদের বাংলাদেশের নিরহ মানুষের পক্ষে? আজকে মানুষ আওয়াজ তুলেছে যে আমরা দেখব এই রামিসাকে ঘিরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কি পদক্ষেপ গ্রহণ করেন এবং এই ধর্ষকদের শাস্তি দিবালোকে প্রকাশ্যে দেয় কিনা, ধর্ষককে এইভাবে ইসলামিক আইনের আওতায় এনে তাকে সেই যথাযথ উপযুক্ত শাস্তি দেয় কিনা। দর্শক, আমরা সেটাকে দেখব এবং সেই তারেক রহমান সাহেবকে ঘিরে অনেকেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে আমরা অবশ্যই দেখব এই ছোট্ট মাসুম বাচ্চা রামিসার সাথে যে আচরণ করা হয়েছে, দুর্বৃত্তগণকে প্রশাসন সেইভাবে শাস্তির ব্যবস্থা গ্রহণ করে কি না। যদি করে তাহলে সে সফল একজন ব্যবস্থাকারক হলো, আর যদি না করে তাহলে সেই ব্যাপারটা কি হবে? দর্শক, আপনাদের নিকটে আমরা সেই বিচার দায়ভার দিয়ে দিলাম এবং এই রামিসার সাথে যে কাণ্ডগুলো করা হয়েছে, তার শরীরকে ব্যাটারির বক্সের মধ্যে করে নিয়ে যাওয়া, লুকানো, আজ যদি আল্লাহ তাআলা সহায় না হতেন, ওই জুতাটাকে নিদর্শন হিসেবে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, যার কারণে আমরা আজকে রামিসার লাশটুকু পর্যন্ত পেলাম। আর না হয় সেই মা, সেই বাবা আজ রামিসার লাশটুকু হয়তো বা খুঁজে পেতেন না। দর্শক, এই যদি হয় আমাদের দেশের অবস্থা, অনতি বিলম্বে আমাদের দেশের মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। না হয় কোনো মা তার সন্তানকে নিয়ে নিরাপদ থাকবে না, কোনো ভাই তার বোনকে নিয়ে নিরাপদ থাকবে না, কোনো স্বামী তার স্ত্রীকে রেখে নিরাপদ থাকবে না। যেখানে ছোট্ট অবুঝ নাবালক শিশুর সাথে এমন আচরণ করা হয়, সেখানে আমার মেয়ে, বড় মেয়ে কিভাবে নিরাপদ থাকতে পারে? যেই রামিসাকে ঘিরে এমন নৃশংসভাবে হত্যা করা হয়, সেখানে আমার স্ত্রী কেমন করে নিরাপদ থাকতে পারে? আমি আমাদের বাচ্চাদেরকে স্কুল মাদ্রাসাতে কিভাবে পাঠাবো যদি একের পর এক এমন রামিসা ঝরে যায়? আজ যেই রামিসার কাঁধে থাকার কথা স্কুল ব্যাগ, সেই রামিসা আজ ঘুমিয়ে আছে কবরে, তার কবরের উপরে সবুজ এক পতাকা। আল্লাহ আমাদের সকলকে, সকল বাচ্চাকে, মুসলমানদেরকে এই সমস্ত দুর্বৃত্তদের হাত থেকে আমাদের মুসলমানদের জান এবং মাল, ইজ্জত, আবরু হেফাজত করেন এবং সেই ছোট্ট রামিসার জন্য অবশ্যই আমরা দোয়া করব। আল্লাহ তাআলা সেই রামিসাকে যেন জান্নাতের ছোট্ট পাখি বানিয়ে রাখেন এবং তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমিন।